পরন্ত বিকেলের আর রক্তিম গধূলিবেলা লাল কমলা সূর্য একটু একটু করে হেলে পড়েছে পশ্চিম আকাশে। বারান্দার রেলিংয়ে দু হাত রেখে অদ্ভুত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে তোহা। চোখের পাতা নিভু নিভু হয়ে আসছে বারংবার। বেশ খানিকক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণের পর তার মনে পড়ল একটা কথা। সূর্যের দিকে বেশিক্ষণ অর্থাৎ চোখ না সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না। এ কথাটা সে আগে থেকে জানলেও কখনো প্রমাণস্বরূপ দেখা হয়নি। আজ দেখল আসলেই সূর্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না। এবারে চোখ জোড়া সত্যি সত্যি বন্ধ করে ফেলল তোহা। আর মনে ভাবল, তিহান ভাইয়ের চোখের দিকেও তো তাকিয়ে থাকা যায় না। বেশিক্ষণ তো দূর, এক পলকও তাকানো যায় না। আচ্ছা, তার চোখ জোড়াও কি সূর্যের মতো জ্বলন্ত, নাকি সেই মানুষটাই জ্বলন্ত ভস্মকারী, যার সংস্পর্শে এলে ভয় হয়, ভরসাপূর্ণ ভয়, যে কিনা কেবল মুখের কথা দিয়েই তার ছোট্ট শরীরের অভ্যন্তরে থাকা রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় পর্যন্ত কাঁপুনি ধরিয়ে দিতে পারে। এতটুকু ভাবতেই চোখ মেলে ফেলল তোহা। এলোমেলো অগোছালো ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্ক। মাথা নুইয়ে রেলিংটা আরো শক্ত করে চেপে ধরে সে। কানে বাজছে তিহানির তুমি সম্বোধন করা সম্মোহনী কথাগুলো। ভাবে, এই কথাগুলো শুনলে কি আদৌ কোনো কিশোরীর আবেগী মন শান্ত হয়ে থাকতে পারে? উনি কি বুঝছেন না এই বাক্যগুলো আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে? ইচ্ছে হয় সকল বাধা নিষেধ উপেক্ষা করে আমি তুমুল গতিতে তার বুকে আশ্রে পড়ি। সন্ধ্যা হয়ে এসেছে। পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসেছে তোহা। এখন চলছে গরমকাল। মোটামুটি 1 বছর পর আগামী গরমকালে তার উচ্চ মাধ্যমিক। পড়াশোনায় তেমন সিরিয়াসনেস না থাকলেও হেলাফেলাও নেই তার। মোটামুটি মাঝারি সারির শিক্ষার্থী সে। ভালোও নয়, আবার ফেল করার মতো খারাপও নয়। বাড়ি প্রায় ফাঁকা। তুর্য গেছে ঢাকার বাহিরে, তার কোনো এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে। তা আবার 1 দিনের জন্য নয়, গুনে গুনে 3 দিনের জন্য। বন্ধুর বড় ভাইয়ের বিয়ে, তাকে যেতেই হবে। বন্ধুর মা বাবা পর্যন্ত তাকে ফোন করে বলেছে। অগত্যা দাওয়াত রক্ষার জন্য এই পড়াশোনার মাঝেও ছুটেছে সে। তোহার বাবা গেছে অফিসের কাজে, ফিরবে আগামী পরশু। মাঝে মাঝেই অফিসের কাজে ছোটাছুটি করতে হয় তাকে। প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা সে, দায়িত্বের বোঝাটাও তাই বেশি। বাসায় শুধু তোহার মা আতিয়া। ঘরের দরজা খুলে রেখেছে তোহা। ড্রয়িং রুমের সোফায় বসে অল্প আওয়াজে টিভি দেখছে আতিয়া। তোহা এখান থেকে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মনটা খারাপ হচ্ছে একটু। তাকে নিশার সাথে সারাক্ষণ খুরশুটিতে মেতে থাকতো। এখন কেমন একা একা লাগে। তুর্য বরাবরই কম কথা বলে আর পড়াশোনায় ডুবে থাকে। তার সাথে হাসি মজা করার উপায় নেই। ঘড়িতে বাজে 7:30। ড্রয়িং রুমের কোনায় রাখা ল্যান্ডফোন বেজে উঠল। আতিয়া তখন স্থির দৃষ্টিতে মনোযোগের সহিত নাটক দেখছে। ল্যান্ডফোনের অবিরাম শব্দে তিক্ত কণ্ঠে সে বলল, তোহা, এসে ফোনটা তোল। ঘর থেকে তোহার উত্তর এলো না। আতিয়া আবারও গলা বাড়িয়ে ডাকল, তোহা। কোনো সারা শব্দ নেই। এবার বিরক্তি নিয়ে পিছনে তাকাতেই খেয়াল করল টেবিলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তোহা। উপায় না পেয়ে নিজেই উঠে গেল সে। ফোনটা কানে নিতেই এমন একটা খবর পেল যা শুনে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কথা শেষে খট করে ফোনটা কেটে গেল। চোখে পানি নিয়ে তোহাকে ডাকার জন্য হাত দিয়ে ছুঁয়ে দিই তুমুল অস্থিরতায় ছটফট করে উঠল তার মন। গা কাঁপিয়ে জ্বর এসেছে তোহার। ঘুমের মাঝে মেয়েটা কাঁপছে, চোখ শুকিয়ে কাঠ। গ্রাম থেকে আতিয়ার মা ফোন করেছিল। তার বাবার অবস্থা ভালো না। অনেক দিন যাবতীয় অসুস্থতায় ভুগছিলেন সে। আজ সকাল থেকে নাকি কেমন নির্জীব হয়ে আছেন, শুধু নিজের মেয়েদের দিকে তাকাচ্ছেন। কোনো অঘটন ঘটার আগে এক্ষুনি তাকে আর আফিয়াকে রওনা হতে বলেছেন তার মা। ছোট মেয়ে অর্থাৎ তোহার খালার নাম ছোট খালা আনিয়া। ও নাকি একটু আগে খবর শুনে রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে। আফিয়া আর আতিয়া মিলে ধরাধরি করে খাটে শুইয়ে দিয়েছে তোহাকে। প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়েছে। আতিয়ার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। একদিকে নিজের বাবা আর আরেকদিকে অসুস্থ মেয়ে। কই যাবে সে? বাসায় কেউ নেই যে তোহাকে রেখে যাবে। খালি বাসায় একা একা অসুস্থ মেয়েটা কিভাবে থাকবে? তাছাড়া রান্নাবান্নাও করা নেই। এই জ্বর নিয়ে তোহা রান্না করতে পারবে না। সব কিছুতেই বিপদ। চোখের পানি ছেড়ে দিয়ে আতিয়া সিক্ত কণ্ঠে বলল, আপা তুমিই যাও, আমি থাকি। আব্বাকে বলল তোহার জ্বর, তাই আসতে পারি নাই। ধমকে উঠল আফিয়া। বলল, তুই তো জানিস তিয়া,
আব্বা সবচেয়ে বেশি তোকেই আদর করে, আর এখনও তোর নামই বলছি বেশিবার। তোর দুলাভাইকে ব্যবস্থা করতে বলে এসেছি, একটু পর রওনা দিব আমরা তিনজন। কিন্তু আপা তোহা, তিহান অফিস থেকে আসুক, রান্না নিয়ে সমস্যা নেই। তোহার খাবার তিহান দোকান থেকে কিনে দেবে কয়েকদিন। আর অপেক্ষা কর, জ্বর নেমে যাবে, চিন্তা করিস না। আতিয়া কোনো রকমে চোখের পানি আটকালো। তিহানি তার একমাত্র ভরসার স্থল। ছেলেটাকে সে খুব বেশি বিশ্বাস করে, খুব বেশি। তোহাকে তিহানের দায়িত্বে রেখে যেতে কোনো রকম ভয় নেই তার। তিহান ফিরেছে। বাসায় নিচে ঢুকতে না ঢুকতেই তার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে মা লেখা দেখতেই মুখের হাসির রেখা টেনে ফোনটা তুলে কানে লাগালো সে। বলল, হ্যাঁ মা, আমি এসে পড়েছি, এখন সিঁড়িতে। বাবা তুই একটু তাড়াতাড়ি তোর খালামণির ফ্ল্যাটে আয় তো, একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? নামটা বলতে গিয়েও থেমে গেল সে। বলল, সবাই ঠিক আছে তো? হ্যাঁ তুই আয় একটু তাড়াতাড়ি, বলে ফোনটা কাটলো আফিয়া। তিহান দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠল। তোহাদের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতেই তা খুলে গেল। দরজাটা লক করা না। তোহার রুম থেকে কথাবার্তা শব্দ আসছে। কাপা কাপা মন নিয়ে সেদিকে যেতেই দেখলো বিছানায় শোয়া অবস্থায় আছে তোহা, গায়ে কম্বল দেওয়া। চেহারা কেমন শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুষ্ক। তাকে দেখে আফিয়া বলল, যাক এসেছিস, শোন। কি হয়েছে ওর? আফিয়ার কথার মাঝেই বলে ওঠে তিহান শান্ত তবে কাপা কণ্ঠ তার। জ্বর এসেছে, এখন 101 ডিগ্রি, একটু আগে 103 ছিল। শোন, তোকে যে জন্য ডাকছি, তোর নানা খুব অসুস্থ, তোর খালামণি আর আমাকে যেতে হবে। নিয়ে যাবে তোর বাবা, কারণ আর কেউ বাসায় নেই। তোহার জ্বর, ওকে অসুস্থ শরীর নিয়ে টানাটানি করা যাবে না। আমাদের পৌঁছাতেই সকাল হয়ে যাবে, এতক্ষণ মেয়েটা জার্নি করতে পারবে না। তাই বলছি ওকে তো রেখে যেতে হচ্ছে, তুই একটু ওকে দেখে রাখিস। আর এই কয়দিন ওর খাবার দোকান থেকে কিনে এনে দিস। আমরা একটু পরেই রওনা দেব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর তিহানের। দায়িত্ব খুব বড় একটা জিনিস, তার কাঁধে দায়িত্ব নামক ভারী জিনিসটা আছে, শুধু সেই বুঝে এই গুরুত্ব। আতিয়া যাওয়ার আগে তিহানকে বলে গিয়েছে, তোর দায়িত্বে রেখে যাচ্ছি তোহাকে, ওর খেয়াল রাখিস। ব্যাস, এতটুকু কথাই যথেষ্ট। যে এই বিশ্বাসটার মর্মার্থ বুঝে সে অবশ্যই কথাটার মান রাখবে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তিহান। ভেজা গায়ে কোনো রকম শার্ট চেপে সে বেরিয়ে গেল। উদ্দেশ্য মোড়ের দোকান থেকে খাবার কিনে আনা। তোহার জ্বর কমেছে হয়তো, সে অবশ্য যায়নি ওই ফ্ল্যাটে। পকেটে ফ্ল্যাটের চাবির ভরে দ্রুত পায়ে হাঁটা ধরল সে। খাবার কিনে এনে আস্তে করে দরজা নব খুলল তিহান। ভেতরে ঢুকে ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে খাবারের প্যাকেটটা টেবিলে রেখে তোহার দরজায় নক করলো। যদিও সে জানে তোহা দরজা লক করে না কখনো, তবুও সেই মেহেদির দিনের কাণ্ডের পর সে আর নক না করে ভুলেও রুমে ঢোকেনি। সেদিনের ঘটনাটা একেবারে একটা অ্যাক্সিডেন্ট। ওই ঘটনার আগেও সে নক করে ঢুকলেও ওই দিন তাড়াহুড়ায় হুট করেই ঢুকে গিয়েছিল। যদি ভুলটা না হতো তাহলে হয়তো আর তোহাকে সেই বাজে পরিস্থিতিটায় পড়তে হতো না। হঠাৎ শ্বাস ছাড়ে তিহান। অতঃপর আবার নক করে বলে, তিহু আসবো? তিহানের কণ্ঠে হুঁশ ফিরে তোহার। চোখ বন্ধ করেছিল সে, দরজার আওয়াজ শুনতে পায়নি। ওষুধ কাজে দিয়েছে, জ্বর এখন অনেকটাই কম, নেই বললেই চলে। হঠাৎ এত জ্বর কেন এসেছিল নিজেও বুঝতে পারল না। দু হাতে ভর দিয়ে আস্তে আস্তে করে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে সুন্দর মতো গায়ে জড়িয়ে নিয়ে মৃদু কণ্ঠে উত্তর দিল, জি আসেন। আস্তে করে দরজা খুলে রুমে ঢুকলো তিহান। দরজার সামনে দাঁড়িয়ে বলল, জ্বর কমেছে? এখন নেই। তিহান আর এগোলো না। তোহার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে দৃষ্টি নামিয়ে বলল, তোর খাবার প্লেটে বেড়ে ঘরে দিয়ে যাচ্ছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিস। তোহা সম্মতিসূচক মাথা নাড়ায়। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, তোর নাম্বারে রিচার্জ করে দিয়েছি, রাতে সমস্যা হলে ফোন দিস, আমি চলে আসবো না। আর কাল কলেজ যাওয়া লাগবে না, বাসায় থাকিস। সকালের নাস্তা কি এনে দিয়ে যাব, ওকে? আচ্ছা, মাথা কাত করে বলে তোহা। তিহান বেরিয়ে যেয়ে খাবার বেড়ে তুহার ঘরে নিয়ে এলো। তুহা তখন রুমে ছিল না, ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হতে। বেরিয়ে এসে তিহানকে খাবার রাখতে দেখে সে বলল, আপনি খেয়েছেন? না, খাবো, বলে খাবারটা পড়ার টেবিলে রেখে গ্লাসে পানি ঢেলে দিল তিহান। বেরিয়ে যাওয়ার আগে তুহার মাথায় এক হাত রেখে স্নেহময় কণ্ঠে বলল, একদম ভয় পাবে না, আমার দায়িত্ব তুমি, দায়িত্বের অবহেলা হবে না, আমি আছি।
বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নীরবতা, নিস্তব্ধতা। 3 রুম, রান্নাঘর আর বড় ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। সব লাইট নিভিয়ে রুমের দরজা ফিরিয়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তোহা। দরজাটা এখন আবার বাড়ছে, জ্বরটা এখন আবার বাড়ছে। অস্থির লাগছে, মুখ দিয়ে অস্ফুট স্বরে গঙ্গানির মতো শব্দ বের হচ্ছে। পানি পেপাসা পেয়েছে বড্ড, ঘরে পানি নেই। ঘুমানোর আগে বোতল সাথে নিয়ে ঘুমায়নি সে। বহু কষ্টে পাশে হাত দিয়ে ফোনটা মুঠোয় নেয় তোহা। রাত বাজে 3:15। আধো আধো চোখে তিহানের নাম্বারে ডায়াল করতে যেও করে না সে। সামান্য পানি খাওয়ানোর জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলাটা নিতান্তই বোকামি মনে হলো। অগত্যা কোনো রকমে দাঁতে দাঁত চেপে উঠে বসল সে। গা ঝাড়া দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুম অন্ধকার, তবুও ঘরের আলোয় এখন হালকা আলোকিত। শুকনো ঢোক গিলে দুরু দুরু মন নিয়ে দ্রুত হেঁটে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেই না সে ঘুরছে, সঙ্গে সঙ্গে অবচেতন মস্তিষ্ক আর ঘোলাটে দৃষ্টিতে ড্রয়িং রুম মাঝখানটায় ছায়ের মতো একটা কিছু চোখে পড়ল তার। শরীর জমে গেল সেকেন্ডে। আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পানির বোতলটা ওখানেই ফেলে ছুট লাগালো সে ফ্ল্যাটের দরজার দিকে। দরজার লক খুলে দৌড়ে তিহানের দরজায় পরপর 4-5 বার কলিং বেল বাজালো। সাথে সাথে চলল হাতের ঠাস ঠাস বাড়ি আর ভয়ার্ত কণ্ঠের ডাক। তিহান ভাই, দরজা খুলেন। কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে সবেমাত্র একটু শুয়েছে তিহান। তোহার এখন ডাকাডাকিতে বুকটা ধর পড়িয়ে গেল তার। উদাম গায়ে জামা না জড়িয়ে হন হন করে দরজা খুলল সে। আশেপাশের ফ্ল্যাটের মানুষ এ রাতের বেলা ধাক্কানোর শব্দে তিলকে তাল বানিয়ে ছাড়বে। দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর এক প্রকার হামলে পড়ল তোহা। এক হাত কাঁধে আর এক হাত পিঠে জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকালো সে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে তিহান। তোহাকে হঠাৎই এতটা কাছে আশা করেনি সে। চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলালো তিহান। অতঃপর তোহার চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে শান্ত স্থির কণ্ঠে পড়ল, জ্বর তো আবার বেড়েছে তোর, ফোন দিসনি কেন? ভয়ে থরথর করে কাঁপছে তোহা। একে তো জ্বর, তার উপর এরকম আকস্মিক ভয়ে হৃদস্পন্দন প্রবলভাবে বেড়ে গেছে তার। তোহাকে সহই একটু পিছিয়ে গিয়ে দরজা আটকে দিল তিহান। এই অবস্থায় তাদেরকেও দেখে ফেললে ব্যাপারটা খুবই বাজে দেখাবে। তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে। মাথার হাত পোলানোটা ধীরে ধীরে তার অগ্রগতিতে দৌড়ানো হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে। খানিক বাদে একটু শিথিল হলো সে। কাঁপুনি কমে আসতেই তিহান স্নেহময় কণ্ঠে শুধায়, ভয় পেয়েছিস কেন? কিছুক্ষণ নীরবতা, তারপর বলল, ছায়ার মতো কি যেন একটা। এখনও ভীত কণ্ঠ তার। নিজ শব্দে হুট করে হেসে ফেলে তিহান। কণ্ঠে হাসির রেশ টেনে বলে, ওটা তোর মনের ভুল, এমন কিছু নেই। বিশ্বাস করুন, আমি সত্যিই দেখেছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, এখন ছাড়, রাত হয়েছে অনেক। তোর সাথে সাথে তাকে ছেড়ে দাঁড়ালো তোহার সাথে সাথে তাকে ছেড়ে দাঁড়ালো ঠিকই, তবে পর মুহূর্তে বলে উঠল, আমি যাব না ওখানে। তিহান উত্তর দিল না। ছোট্ট করে শ্বাস ফেলে ঘর থেকে টি শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাত টেনে বলল, পাগলামো করিস না তিহু, আমার সাথে আয়, কিছু নেই ওখানে, আমি বলছি তো। অনিচ্ছা সত্ত্বেও সেদিকে পা বাড়ালো তোহা। তার অস্থির মনে জোড়া বারবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই চুপসে গেল তিহানের হাত। ঘেঁষে দাঁড়ালো সে। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করল তিহান। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করে বলল, বলছি না কিছুই নেই, কে বলি তোর মনের ভুল। ফ্ল্যাটে একা তো, একটু এমন হতেই পারে, ভয় পাস না। তোহা প্রত্যুত্তরে কিছু বলল না। বার কয়েক পিট পিট করে সারা ড্রয়িং রুমে চোখ বোলাতেই তিহান বলল, এখানে এসেছিলি কেন? তেষ্টা পেয়েছিল, পানি নিতে এসেছিলাম। ঘরে পানি ছিল না, আর না থাকলেও কি আমাকে ফোন করতি? এইটুকুর জন্য আপনাকে বিরক্ত করব? সেই তো আমার কাছেই গেলি। বিড়বিড় করে কথাটা বলে তোহাকে রুমে নিয়ে বিছানায় বসালো তিহান। টেবিলের ওপর থেকে প্যারাসিটামলের পাতাটা থেকে একটা ওষুধ বের করে বাইরে থেকে পানি নিয়ে আসলো। তোহার মুখে ওষুধটা দিয়ে পানি খাইয়ে দিতে দিতে ধীর স্থির কণ্ঠে বলল, তোমার ওপর কখনো বিরক্ত হতে পারি না আমি। কথাটা শুনতেই পানি মুখে একটু কেশে উঠল তোহা। তাড়াহুড়ো করে পানিটা গিলে নিয়ে দৃষ্টি নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে রইল সে। তিহান হালকা হেসে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়, এভাবে জেগে থাকলে আরও অসুস্থ অসুস্থ লাগবে। বলে তিহান দরজার কাছাকাছি যেতেই তোহা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল,
আপনি এখানেই থাকেন না প্লিজ। তিহান থামে, তোহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে রূঢ়ভাবে বলে, তুই কি বুঝতে পারছিস? তুই কি বলছিস? এতটা অবস্থা থাকার বয়স তো তোর নয়। তিহানের কথার মানে বুঝে আসতেই বিচলিত হয়ে পড়ে তোহা। তাড়াহুড়া করে বলে, না এখানে নয়, আসলে আমি বলতে চাচ্ছি আপনি পাশের রুমে থাকেন আজকের রাতটা। একা ফ্ল্যাটে আমি থাকতে পারবো না প্লিজ। কিছুক্ষণ হাতের দু আঙুল দিয়ে কপাল ঘষল তিহান। অতপর তিহান মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তোর জোর রুমে আছি, দরজা খোলাই রাখবো। আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে ডাকবি, চেঁচামেচি করবি না একদম। মুখ লটকালো তোহা। তিহান তাকে ইশারা করতেই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল সে। লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগেই তিহান গম্ভীর স্বরে ডাকলো, শোনো। জি, ঘাড় উঁচিয়ে বলল তোহা। চাইলে দরজাটা ভেতর থেকে আটকে ঘুমাস। বলেই তোহার উত্তরের জন্য অপেক্ষা করতেই তোহা বলল, প্রয়োজন নেই। বলে আবারও আগের মতো শুয়ে পড়ল তোহা। তিহান মুচকি হাসলো। মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বাড়ি খেতে লাগলো প্রশান্তির অনুভূতিগুলো। কারো এতটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়, একেবারেই সহজ কথা নয়। সকালে ঘুম ভাঙতেই দু হাতে মাথা চেপে উঠে বসলো তোহা। এখন একটু ভালো লাগছে তার, তবে মাথাটা ভার ভার লাগছে। দু হাত মিলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়ে তুর্যর রুমে উকি দিল সে। কিন্তু মা, তিহান তো নেই রুমে। তবে বিছানা কুচকানো চাদরটা দেখে সে বুঝল রাতে তিহান এখানেই শুয়েছিল। ঘড়ির দিকে চোখ পড়লে হঠাৎ আতে করছে সে। প্রায় দুপুর 12টা বাজতে চলল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে যেতেই টেবিলের উপর নাস্তার প্লেট চোখে পড়তেই আরও একটু অবাক হলো সে। ধীর পায়ে রুমে যেতেই ফোন বাজলে দ্রুত সেটা রিসিভ করতেই তিহানের কণ্ঠ ভেসে উঠল, ঘুম থেকে উঠিসনি এখনও? উঠেছি। এখনই উঠেছিস তাই না? আপনি কি করে বুঝলেন? তোর কণ্ঠ শুনে। কি বুঝলেন? কি বললেন বুঝিনি। তিহান প্রসঙ্গ এড়িয়ে বলে, আমি অফিসে, ফ্ল্যাটেই থাকিস, বের হবি না একদম। শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন, তখন দরজা খুলবি। তাছাড়া আর যেই আসুক না কেন, রাতে আমি ফিরানা পর্যন্ত দরজা খুলবি না, বুঝেছিস? বুঝেছি। আপনার কি দেরি হবে ফিরতে? হতে পারে, বলতে পারছি না, নীরস কণ্ঠে বলে তিহান। অফিসে অনেক কাজের চাপ, নয়তো কখনোই তোহাকে একা রেখে আসতো না সে। নেহাতি চাপে পড়ে আসতে হয়েছে রাতের বেলা। সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান। হঠাৎ পাশের বারান্দায় চোখ পড়তেই তোহাকে সেখান থেকে দেখে সে উচ্চস্বরে ডাকলো, তিহু এখানে আয় তো। জি। শুনতে পাস না? এই বারান্দায় আসতে বলেছি। ফ্ল্যাটের চাবি আছে না তোর কাছে? তিহান গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা, তারপর বলে, ওখানে এসে কি করব? আসতে বলেছি মানে আসবি, ফার্স্ট। তিহানের ধমকে মুখ গোমরা করে কিছুক্ষণ বাদেই সেখানে উপস্থিত হয় তোহা। তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে, বস। তোহা বসে না, মিনমিনে কণ্ঠে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না আমার সাথে। ভুলে যাচ্ছ বোধ হয়, তোমাকে তোমার থেকেও বেশি চিনি আমি। বলে আরও কিছুক্ষণ গিটারে উল্টাপাল্টা সুর তুলে তিহান। তোহা আটসাট হয়ে বসে আছে, তার চোখে মুখে অস্থির অশান্ত ভাব। তিহান হেসে তোহার দিকে চেয়ে ঠোঁটে ক্ষীণ হাসির রেখা টেনে গান ধরে, হাম তেরে বিনা আব রহ নেহি সকতে তেরে। এটুকু গিয়ে এক মুহূর্ত থামল তিহান। এতক্ষণের এক ধ্যানে চেয়ে থাকার দৃষ্টিতে একবার চোখের পলক ফেলে আবারও গাইতে শুরু করলো, কজ ইউ আর দ্য ওয়ান গার্ল, ইউ আর দ্য ওয়ান, ইউ মেন মাই লাইফ, কজ ইউ আর দ্য ওয়ান, আই ফাইন্ড মাই পেস ইন ইউ, মাই পেন ইন ইউ, মাই লাভ ইন ইউ, কজ ইউ আর দ্য ওয়ান, ইউ আর দ্য ওয়ান। বারান্দায় নতুন লাগানো ফুল গাছের ছোট টবের উপর একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় দক্ষিণা হাওয়ার ধাক্কায় একটু আধটু দুলছে। তোহার মাধুর্যে ভরা দৃষ্টি আটকে রয়েছে প্রজাপতির রঙিন পাখা দুটোর উপর। নিজ শব্দে এক পা দু পা করে এগিয়ে দরজা ঘেঁষে দাঁড়ালো সে। তার থেকে মাত্র 2 হাত দূরেই সদ্য ফোটা দুটো ফুলের উপর রং বেরঙে পাখা মেলে বসে আছে প্রজাপতিটা। তোহা একটু হাসলো। নামমাত্র দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। ছুঁয়ে দিলে তো উড়ে যাবে, হারিয়ে যাবে,
মিলিয়ে যাবে সুবিশাল আকাশের গহীন সাম্রাজ্য। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। মৃদু হেসে হাত ছাড়ল তোহা। ফুলের টপটা তুর্য এনেছে তার জন্য। যে বন্ধুর বাড়ি গিয়েছিল ওদিকে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়, সেখান থেকে কিনে বোনের জন্য এত দূর এটাকে বয়ে এনেছে সে। মূলত ফুল পছন্দ তার তোহার। মনটা আজকে ফুরফুরে। দুপুরে নিশু আসবে তার জামাই সহ, তাছাড়া সাইফ নুহাস আর স্বর্ণালীও আসবে, থাকবে দুদিন। বিয়ের পরে প্রথম আসা নিশার। আরও আগেই আসতো, তবে নানার অসুস্থতার খবর শুনে আর আসেনি, কারণ বাসায় তুহা ছাড়া আর কেউই ছিল না। এসে কি করতো? তবে এখন সমস্যা নেই। দুদিন আগেই তার মা খালামণি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেল প্রায় 4টা বাজে। হাসি তামাশার প্রবল আনন্দে মেতে উঠেছে তোহার ঘর। দুপুরের খাওয়া শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্যোজ্জ্বল কণ্ঠগুলো যেন অনুভূতিদের স্বতঃস্পর্শ মিলন মেলা। নিশার বর সৌহার্দ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবার থেকে বয়সে প্রায় অনেকটা বড় হওয়া সত্ত্বেও সবার সাথে মিলেমিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে। খাটে জায়গা না হওয়া পাশে একটা চেয়ার টেনে 2 পা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজর কাড়া হাসি টেনে সবার সাথে গল্পে মশগুল সে। হাসাহাসির মাঝে চুলে হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তেই চমৎকার করে হেসে শার্টের হাতা গোটাতে গোটাতে সে বলে, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস সবগুলা? কথাটা বলে সৌহার্দ্যের দিকে চোখ পড়তেই তোহাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সে বলল, আরে দুলা ভাই যে, কেমন আছে? সৌহার্দ্য হাসল, হাতে হাত মিলিয়ে বলল, আছি ভালোই, তুমি কেমন আছো? এই তো আছি। তো কি নিয়ে তো হাসাহাসি হচ্ছিল? বলে বসার জন্য আশেপাশে তাকাই তিহান। প্রায় সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে, বসুন। তিহান তোহার দিকে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মুখের হাসি ততক্ষণে সরে গেছে তোহার। চুপটি করে চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়ালো সে। সৌহার্দ্য একবার আশেপাশে চোখ বুলালো। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও এখন চুপসে গেছে। সৌহার্দ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখেই সবকটা ভিজে বিড়াল হয়ে গেল। উত্তরে তিহান শুধুমাত্র হাসলো, হৃদয় কাঁপিয়ে দেওয়া হাসি। সেদিকে তাকে একটুখানি থমকালো তোহা। বাম হাত দিয়ে তিহানের চেয়ারের পিঠ ঠেকানোর উপরের অংশটা আরও একটু খামছে ধরল সে। নিশা তাতে তেতে উঠে বলল, আমরা মোটেও ভিজে বিড়াল হইনি। তিহান ভাইকে আমরা যথেষ্ট সম্মান করি বুঝলে, এজন্য ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা চুপ হলাম। তিহান ভ্রুজকে উঁচিয়ে বলল, তাই না কি রে? তুই চুপ না করলে তো আমি কথাই বলতে পারতাম না। বড় উপকার করলি রে নিশা, অনেক বড় উপকার করলি। তিহানের কথা অপদস্থ হয়ে চুপ করে রইল নিশা। তবে নিশা ছাড়া সবাই সস্বরে হেসে উঠল। খানিক বাদে তিহানের চোখ গেল বিছানার কোণে সাইফ নুহানের সাথে বসে থাকা সুদর্শন ছেলেটার উপর। এতক্ষণ সে খেয়ালই করেনি। মুহূর্তে ভ্রু কুঁচকে গেল তার। থুতনিতে হাত বুলিয়ে সে বলল, উনিকে? সাথে সাথে ছেলেটা তার দিকে তাকে উজ্জ্বল হাসি টেনে বলল, আমি ভাবির দেবর অনন্ত। বলে নিশার দিকে ইশারা করল সে। তোমাকে তো দেখিনি বিয়েতে। কৌতূহলটা কণ্ঠ তিহানের। সৌহার্দ্য উত্তর দিল, ও আসতে পারেনি বিয়েতে, অসুস্থ ছিল। তবে এঙ্গেজমেন্টে ছিল, তুমি হয়তো খেয়াল করনি। তিহান মাথা নাড়িয়ে বলল, হয়তো বা। অনন্ত আবারও মুচকি হাসল। তোহা তখন বসে আছে খাটের পাশের কাঠের ছোট্ট টেবিলের উপরে। বেশ অনেকটা সময় পর তিহানের চোখে আবারও পড়ল অনন্তের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তেই মুহূর্তে মুখের চর শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে রাগটা আটকে চেয়ার ঘুরিয়ে তোহাকে তার পিছনে আড়াল করে বসলো সে। আকাশি রঙের একটা হ্যান্ড প্রিন্টের সুতি শাড়ি পরেছে তোহা। আকাশি রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের তুলির ছোঁয়া দিয়ে খুব যত্নে তৈরি করা হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের সময় মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়েই তবে পরে ফেলেছে। সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট্ট একটা সাদা পাথরের রকেট একদম ফুটে উঠেছে। চুলে খোপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। 2 হাত ভর্তি সাদা রঙের তিহানের
দেওয়া সে দিনের কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনার লাগিয়ে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হলো সে। সে বের হতে না হতে স্বর্ণালী আর নিশাও পাশের রুম থেকে বের হলো, তাদের পরনেও শাড়ি। তারা বেরিয়ে আসতে ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়ালো। এবার পুরো ড্রয়িং রুমে চোখ বুলালো তোহা। তিহানকে দেখা যাচ্ছে না কোথাও। সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্দের পক্ষ থেকে বিয়ের পর ট্রিট। বিকেল তখন 5:17 বাজে। এখনও রোদ আছে আশেপাশে, আলোয় ঝলমলে চারিপাশ। এক হাতে শাড়ির কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা। তার আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছে কারো অস্তিত্ব অনুভব করতেই একটু থেমে ঘাড় ঘোরালো সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্ত পলকহীনভাবে চেয়ে থেকে একটু সাইড দিয়ে বলল, আপনি আগে যান। তিহান কিছুক্ষণ তোহাকে আপাদমস্তক দেখে নিয়ে মুখ এগিয়ে এনে বলল, আমি আগে গেলে তোমাকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ি সামনে নামো। কথাটা কানে যেতেই চকিত দৃষ্টিতে তাকালো তোহা। নিশারা শুনলে কি একটা লজ্জায় পড়বে সে। তবে নিশা আর স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তিহান বলল, কেউ শোনেনি, নামো। তোহা আর কিছু বলল না, চুপচাপ নিচে নামতেই দেখলো পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটা ড্রাইভিং সিটে বসেছে সৌহার্দ্য, তার পাশে নিশা, পেছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। আরেকটা গাড়ি সাইফদের, সাইফ আর নুহাস উঠেছে সেটা। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল, তুমি এখানে আসো তোহা। তোহা আমতা আমতা করতেই তিহান তার হাত টেনে বলল, ও আসলে চাপাচাপি করে বসতে পারে না, সমস্যা নেই, তোমরা যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরও কিছু বলার আগেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাইফদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝুঁকিয়ে বলল, তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি। গাড়িতে বসে আছে তোহা। বারবার সামনের চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাচের চুড়ি রিনঝিন করে বেজে উঠেছে শতরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে, তার দৃষ্টি সামনের দিকে, তোহার দিকে তাকাচ্ছে না সে। হঠাৎই গাড়ির মোড় ঘোরাতে ঘোরাতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, তিহু ডান পকেটে হাত ঢোকাতো। তোহা বুঝতে না পারে বলল, জি। পাঞ্জাবির ডান পাশের পকেটে হাত ঢোকা। ইতস্ততভাবে তিহানের পকেট হাতড়াতে একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকা কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়ে তোহা কিছু বলার আগেই তিহান বলল, পর। তোহা বিনা বাক্যে দুল দুটো পরে নিতেই গাড়ি থামালো তিহান। ঝুঁকে গিয়ে তোহার পাশের গাড়ির জানালার কাচ উঠিয়ে দিয়ে এক টানে তোহার চুলের খোপা খুলে দিল সে। চুলগুলো এলোমেলো হয়ে সারা গাড়িতে ছড়িয়ে পড়তে তোহা লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে পিট পিট করে বলল, তিহান ভাই। বাক্যটা শুরু করলে শেষ করতে সক্ষম হলো না সে। তার আগে তিহান তার সারা মুখে চোখ বুলাতে বুলাতে বাম গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল ছোঁয়ার ঠোঁটের ওপর রেখে নিচু কণ্ঠে বলল, একদম মেঘময়ূরী লাগছে তোমাকে। নীল সাদা মেঘে জর্জরিত আমার একমাত্র মেঘময়ূরী। শেষ বিকালের রোদ আছড়ে পড়েছে জানালার কাচ ভেদ করে। একটা সরু তেজস্ব রশ্মি তোহার মুখের উপর ছুঁয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা, দৃষ্টি নিচের দিকে থম মেরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে ঠোঁটে। পাক্কা 3 মিনিট যাবৎ তার সারা মুখে চোখ বুলিয়ে যাচ্ছে তিহান। তার মাদক মাখা গভীর দৃষ্টির বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জায় শ্বাস প্রশ্বাস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতে বৃদ্ধা আঙুল হালকা করে তোহার ঠোঁটে স্লাইড করে শেষমেশ ঠোঁটের কোনায় যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসলো। আচমকা হেসে ফেলা সেই হাসি দেখার ইচ্ছা থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা। তিহান গাল থেকে হাত সরিয়ে নিলে তোহা মুখের উপর আসা চুলগুলো কানের পিঠে গোজার জন্য হাত ওঠাতেই তিহান নিজেই তা গুজে দিয়ে সরে গিয়ে ছিটে বসল। তোহার মুখে এখনো লজ্জা ভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতের মুঠোয় থাকা খোপার কাঁটাটা তোহার দিকে এগিয়ে দিয়ে বলল, চল, চুল বেঁধে জানালাটা খুলে দে। তোহা একবার তাকিয়ে কাঁটাটা দিয়েই পুনরায় খোপা করতে করতে বলল, চুলগুলো শুধু শুধু খুললেন কেন? তার কথার প্রেক্ষিতে কোনো কথা বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির অস্থির ভাব নিয়ে বলল, জানালার কাজটা নামাতি হুম, প্রচুর গরম লাগছে। তোহা বিরক্ত নিয়ে খোপা আটকে জানালা খুলতে খুলতে বলল, এসি ছাড়লেই তো পারে। এসব কৃত্রিম ঠান্ডায় কাজ হবে না, প্রকৃতির অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহা পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে।
গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদেরকে। জানালায় মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এই দিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তাদের ছড়ানো ছিটানো ডালপালা দিয়ে আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝে মধ্যে একটু আধটু হাস্য রৌদ্রোজ্জ্বল মেঘ উকি দিচ্ছে গাছের ফাঁক ফোকর দিয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনেই তিহানকে প্রশ্ন করে, আচ্ছা, মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে একবার তোহাকে দেখে নিল তিহান, তারপর শান্ত শীতল কণ্ঠে বলল, মেঘময়ূরী মানে তুমিই মেঘময়ূরী। বলেন না এটার অর্থ কি? অধৈর্য কৌতূহলী শোনায় তোহার কণ্ঠ। তিহান আবারও হেসে ফেলে। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে, মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্য বিরাট করা এক অনন্য ময়ূরপরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোর লাগা সৌন্দর্য, যার দিকে তাকালেও চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দায়। আমি হলাম সেই মেঘময়ূরী। মেঘ আর তুমি হচ্ছে আমার রাজ্যে বিরাজ করা সে অতি সুন্দরী রমণী, বুঝলে? প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে ফেলল তোহা। হঠাৎ এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? অতি শান্তিতে কি সব মানুষের ঘুম আসে, নাকি শুধু তারই? তাদের গাড়ি থামার পরে বাকিদের দুটো গাড়ি পেছনে থামে, সুতরাং তারাই আগে এসে পৌঁছেছে। ধ্যান ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট খুলে তোহার সিট বেল্ট খুলে দিতে দিতে ঝাড়ে দিয়ে পড়ে, আমরাই সবার আগে পৌঁছেছি, অযথায় দেরি হবে করে মাথা খাচ্ছিলি আমার। তোহা ভ্রুকুচকে তাকায়, প্রতিবাদে স্বরে বলে, আমি একবারই বলেছি, তাতে আপনার মাথা খাওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, বলে তোহার পাশের দরজা খুলে দেয় তিহান। বলে, নাম, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতেই পেছন থেকে এগিয়ে আসে সবাই। তার দিকে চোখ বুনে সর্বপ্রথম অনন্ত জিজ্ঞেস করে, তোহা আসার সময় তো তোমার কানে দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো? তার সাথে সাথে নিশা ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে বলে, তাই তো, তোর তেমন দুলও নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না এটা যে তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে সে বলে, আসলে এটা মার্কেটের সামনে যে আমি আটকে ছিল গাড়ি থেকেই পাশের দোকানে দুলটা দেখে চোখে পড়তেই কেনার জন্য জিদ করেছিল, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বোন তো আবার কিছু না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, জানিসই তো। পেছন থেকে এসে কথাটা বলে বিদ্রুপাত্মক হাসল তিহান। নিশাও তার সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদতো তিহান ভাই, এখন তো বড় হয়েছে, আপনি না কিনে দিলেও পারতেন, শুধু শুধু টাকা নষ্ট। আমি হলে তো ওকে ওখানে সব কটা কানের দুল কিনে দিতাম, আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মিশানো স্বরে বলল অনন্ত। তো একরাশ বিরক্তি নিয়ে অনন্তের দিকে চাইল। এই লোকটা সবসময় বেশি কথা বলে। সেই দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্যকর হয়ে উঠল লোকটা। কড়া কিছু কথা শোনাতে গিয়েও সৌজন্যতার খাতিরে চুপ করে গেল সে। অনন্তের কথায় তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরেই বলল, তিহু আসলে অপচয় একদমই পছন্দ করে না, আর বাড়াবাড়ি করা তো সহ্যই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথার অপমানটা বুঝতে অসুবিধা হলো না অনন্তর, তথাপি কোনো জবাব দিল না সে। তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল, মনে মনে হাসল তোহা। লোকটাকে অপমান হতে দেখে বেশ ভালো লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা বলতে ছাদের উপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ। 9 তলার উপর হওয়ায় মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা, উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যের মাঝে। তার মুখোমুখি বসেছে অনন্ত, আর বাঁকা চাহনিতে রীতিমতো গা জ্বলে যাচ্ছে তিহানের। ওয়েটার মেনু দিয়ে যেতেই খাবার পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে 2টো পিৎজার অর্ডার নিতে বলতেই তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহলে চোখে তাকিয়ে বলল, আপনি পিৎজা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠালো তিহান, বলল হেসে, তিহুর মাশরুমে অ্যালার্জি, পিৎজায় মাশরুম থাকবে তো, সেজন্যই আর কি। অনন্ত এবার তোহাকে বলল, আর ইউ শিওর তোহা, তুমি এগুলোই খাবে নাকি অন্য কিছু? এক পলক তিহানের দিকে তাকালো তোহা। তাকে ফোনে ব্যস্ত দেখে মুচকি হেসে বলল, যে আমি ওগুলোই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্তের। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই ছবি তোলার জন্য সবাইকে তাড়া করলো নিশা। অনন্ত সুযোগ পেয়ে পেছন থেকে তোহাকে স্পর্শ করতে তোহার বাহু টেনে তাকে তুর্যর সামনে দাঁড় করিয়ে দিল তিহান। অতঃপর নিজে
তুর্যর পাশে দাঁড়িয়ে খুব সন্তর্পণে জায়গাটা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতেই চুপচাপ অনন্তের দিকে এগিয়ে শান্ত স্বরে ধীর স্থির কণ্ঠে বলল, স্টে ইন ইউর লিমিটস। সন্ধ্যা শেষে রাত নামতে চলেছে। ফেরার পথেও তিহানের সাথে আসছে তোহা। গাড়ির ভেতরে হলুদ লাইট জ্বালানো, এলোমেলো চুলে নিষ্প্রভ নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলের খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাঁটাটা ফেরত দেয়নি, বলেছে গাড়ি থেকে নামার আগে দেবে, তার আগে না। গাড়ি ড্রাইভ করতে করতেই তিহান বলে, তিহু দেখ তো ড্রয়ারে পানি আছে নাকি। পানি দিয়ে কী করবেন? নিশ্চয়ই তোর মাথায় ঢালবো না। খাবো অবশ্যই, গাধি কোথাকার। মুখ লটকিয়ে গাড়ির সামনে ড্রয়ারটা খুলে তোহা। কোনো একটা পানির বোতল দেখতে পেয়ে বলে, আছে। মুখটা খুলে দে। ক্লান্ত কণ্ঠ তিহানের। বোতলের মুখটা খুলে তোহা। অতঃপর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নিরস কণ্ঠে বলে, হা করুন, আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দিই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখ আটকে থাকে। তিহান মুখ হা করতে একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবু অসাবধানতা একটু পানি চিবুক করিয়ে গলা অবধি পৌঁছে যায়। সেদিকে চোখ পড়তেই চোখের পানির বোতলটা রেখে তিহানের আরও একটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুকার গলা মুছিয়ে দিতে দিতেই বুঝতে পারে তার চুলে ভাজে কারো 5 আঙুল ডুবে গিয়েছে। মুখ তুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তিহানের দিকে তাকাতে তিহান তার ধূসর সম্মোহনী দৃষ্টি নিক্ষেপ করে প্রগাঢ় ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছে এসো না মেঘময়ূরী। তোমাকে ছোঁয়া নয়, বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট। নির্জন মাঝ রাস্তায় থেমে আছে গাড়ি। রাত বাজে 9:10। 3-4 বার চাবি ঘুরিয়েও গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাংচার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেল তিহানের। রাগের চোটে হাত দিয়ে বাড়ি দিতে যেয়েও থেমে গেল সে। পাশের সিটে ঘুমে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার। প্রচণ্ড জ্যামে প্রায় 1 ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষজনও নেই, নীরব পরিবেশ। তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ আর বাড়ি ফেরা লাগতো না। এখানে এসেও বাঁধল বিপত্তি। মাঝপথে টায়ার পাংচার হয়ে গেল। তখনই জ্যামের মধ্যেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তোহা। তিহানও আর ডাকেনি। একবার ঘড়িতে সময়টা দেখে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে সিট বেল্ট খুলে ফেলল তিহান। বের হওয়ার জন্য গেট তুলতেই তোহা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন? তিহান তাকালো। একটু থেমে তোহার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিট পিট করে তাকালো তোহা। আশেপাশে তাকিয়ে নড়ে চড়ে বসে হাত বুলিয়ে তিহানের কবজি ধরে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই তিহু? টায়ার ফেটে গেছে, নতুন টায়ার লাগাতে হবে, সেজন্যই যাচ্ছি। তোকে রেখে চলে যাব কেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তিহান। তিহানের কথায় বোকা বনে গেল তোহা। ঘুমের ঘরে কি বলছে নিজেই বুঝেনি। আমতা আমতা করে সে বলল, ও আচ্ছা, আমি ভাবলাম। তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি। বলে হাতের দিকে তাকাতেই তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানের পিছে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসলো। তিহান ক্ষীণ হেসে বেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পেছন থেকে এক্সট্রা টায়ার আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় এক হাঁটু কেড়ে বসতেই বুঝল তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। তিহান তাকালো না। প্লাস ঘুরিয়ে টায়ারটা খুলতে খুলতে বলল, নামলি কেন? ঘুমাতে বললাম না? ঘুম আসবে না আর, বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাপটে পড়তেই তিহান কাজ করতে করতেই সন্দিহান কণ্ঠে বলল, কি দেখিস? তোহা আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলে, আপনি পারবেন? কষ্ট হবে না? মিস্ত্রি ডেকে নিতেন। বেগমের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাবো? আর এটা এমনও কিছু না, 10 মিনিটেই হয়ে যাবে। মাথাটা ঘামাস না তো। কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো তোহা। তিহানের উরুর উপর ঠেকানো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকারে দেখতে বেশ অসুবিধা হচ্ছে তিহানের। হাতে ময়লা লেগে গেছে বিধায় ফোনটা বারবার তুলে সোজাও করতে পারছে না তিহান। মুখ দিয়ে বিরক্তিসূচক ধুর শব্দটা বের হতেই তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দর মতো ধরে দাঁড়াতে
মাথা নিচে ঝুঁকিয়ে নিজ শব্দে হেসে ফেলল তিহান। মেয়েটার যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তে ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথাটা তুলে বাম হাতটা তোহার দিকে এগিয়ে দিয়ে সে বলে, ঘড়িটা খোলতো তুইও, ময়লা হয়ে যাচ্ছে। তোহা চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর তিহানের হাত নিয়ে আরেক হাত দিয়ে ঘড়িটা খুলে সেটা হাতের মুঠোয় নিয়ে পুনরায় লাইট ধরে ঘড়িতে চোখ পড়তেই আতকে ওঠে সে। এক প্রকার চিল্লিয়ে বলে, তিহান ভাই, 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি, ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চিল্লাচিল্লি করিস না। বেশ কিছু সময় সব নীরব, গাড়ি চলাচল নেই এখানে। মাঝে মধ্যে একটা দুটো রিক্সা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনের ছাদ থেকে গাছ নড়ার শব্দ হতেই জমে যায় তোহা। ফাঁকা ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই ঝোপ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘেউ ঘেউ করতেই চিৎকার করে ওঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় দাবিয়ে দিয়ে বলে, তিহান ভাই, কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। একদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহার দিকে তাকিয়ে লেজ নাড়াতে থাকে অনবরত। তিহান ফুঁসে ওঠে, টায়ারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লা হাতটা মুছে তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে কাছে টেনে বলে, তোর চিৎকারে কুকুরটাই ভয় পেয়ে গেছে তিহু। ও কি করবে তোকে, গাধা। তোহা উত্তর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেলে তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা আর জিনিসপত্রগুলো পিছে ঢুকিয়ে রেখে ফিরে আসতেই দেখল গাড়ির সামনে জায়গাটা উঠে পা ঝুলিয়ে বসেছে তোহা। মায়াবী দৃষ্টি জোড়া হয়তো অন্ধকার, আকাশে তারা গোনায় ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ত ভাব নেই, নির্জীব উদাস। মুখটা নজরে আসতেই বুকের কোথাও একটা মোচড় দিয়ে উঠল। তিহানের ধীর পায়ে এগিয়ে এসে তোহার কোনোই ধরে শান্তভাবে বলল, নাম তিহু, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামল না, বরং আচমকায় তিহানকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতেই চমকে উঠল তিহান। সাথে অবাকও হলো বেশ। তোহার উষ্ণ নিঃশ্বাস পাঞ্জাবির পাতলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়তেই আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক থেকে নিজেকে সামলে নিয়ে এক হাত তোহার গালে আর আরেক হাত মাথার পিছে রেখে নরম কণ্ঠে, কোমল কণ্ঠে বলে, কি হয়েছে, ভালো লাগছে না? প্রাণহীন কণ্ঠে জবাব দিল তোহা। তোহার মুখের দিকে চাইল তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। চোখ বন্ধ, গলার স্বর আরও একটু নামাল তিহান। বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকলো তোহা। অতঃপর তিহানের পিঠের দিকের পাঞ্জাবিটা দু হাতে খামছে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমাকে খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিহানের। তোহার মন খারাপের কারণটাও স্পষ্ট হয়ে গেল। যদিও তখন দেখা মাত্রই তোহাকে টেনে নিয়েছিল সে, তবুও তোহা তো আর বাচ্চা না যে ভালো খারাপের তফাৎ বুঝবে না। এই যে তার বুকে মাথা রেখেছে, নিশ্চয়ই সে জানে তিহান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকে তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তে চোখ মুখ শক্ত করে ফেলল তিহান। গম্ভীর কণ্ঠে বলল, তখনই চর মেরে দিলি না কেন? উনি আপর দেবর। তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক তিহু, তোর আত্মসম্মানের থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুপিয়ে উঠল তোহা। তিহান আবারও ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিসনি। তিহানের ধমকে তোহার কান্না বাড়লই কমল না। এবার একটু শিথিল হলো তিহান। শান্ত শীতল কণ্ঠে তোহার হাত মাথায় বোলাতে বোলাতে বলল, যদি কখনো আমাকেও কোনো দিক দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শে তোমার অস্বস্তি হয় বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরেছি, তখন আমাকেও চর মারতে কোনো দ্বিধা করবে না। মূলত সে যেই হোক না কেন, এক চরে তাকে বুঝিয়ে দিবা তোমার সম্মানটা ঠিক কত উপরে। নিজের গুরুত্ব বুঝতে শিখো। একটা মেয়ের জন্য আত্মসম্মানের উপরে কিছুই নেই। বলে হাত দিয়ে তোহার চোখের পানিগুলো দিতেই মুচকি হাসলো তোহা। তিহান ছাড়তে চাইলেও সে ছাড়ল না, বরং শক্ত করে ঝাপটে ধরে তিহানের বুকে পরম শান্তিতে মাথা গুজে রইল। চামচের টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচের ঘর্ষণের শব্দটা
বেশ লাগছে তার। রান্নাঘর থেকে একটু পর পরই তেলের ঝাঁঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর আফিয়া মিলে কী সব যেন বানাচ্ছে। সেই বিকেল থেকে নিশারা চলে গেছে আজ সকালে, যদি আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু সৌহার্দ্যের জরুরি কাজ পড়ে যাওয়ার আজই যেতে হয়েছে। তারা যাওয়ার পর বিকেলেই স্বর্ণারাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা, তবে তাদের সাথে অনন্তও চলে যাওয়ায় বেশ স্বস্তি লাগছে তোহার। শরবতটা বানিয়ে মাত্র এক চুমুক খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে তাকা একবার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতেই তিহান ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে বলে উঠল, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বল। গাঢ় বেগুনি রঙের শার্ট তিহানের পরনে, হাতগুলো কোনোই পর্যন্ত মোড়ানো, হাতের পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরে 3টে বোতাম খোলা, বিধায় ফর্সা বুকের অংশটাই দেখা দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই মাথা নুইয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তোহা। নিচু গলায় বলল, ভেতরে আসেন, খালামণি রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারার দিকে তীর্যক চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। অতপর এর অর্থ উদ্ধার হতেই এক হাতে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যেয়ে বসল সে। দরজাটা আটকে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দিল তোহা। আফিয়ার থেকে চাবি আনার জন্য যেতে নিলেই তিহান জোর গলায় বলে উঠল, এক গ্লাস পানি দে তো তিহু। কথাটা শোনার সাথে সাথেই নিজের হাতের ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান, আমি অল্প একটুই খেয়েছি, অত একটু হয়নি, নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতে তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তিহান। গটগট করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখলো কানে ফোন ধরে শরবতে চুমুক দিতে দিতে কারোর সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণে হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকাতেই শরবতের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল। তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না, একদম অসহ্য লাগে। ক্ষিপ্ত মেজাজে থপ করে তার হাতের উপর চাবিটা রাখতেই একজোড়া সংকুচিত করে আর চোখে তার দিকে তাকালো তিহান। তোহার চাপা রাগ চেহারা দেখে বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না তার মধ্যে। নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকিয়ে গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে নিয়ে পায়ের ওপর পা তুলে আইসি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসল সে। ফোনের ওপাশের মানুষটার কথার তালে তালে ঠোঁটের হাসিটা আরও গাঢ় হতেই স্থান ত্যাগ করলো তোহা। ডাইনিং টেবিলে চিনির কৌটা, লেবু কাটার ছুরি সব এলোমেলো করে রেখেছে সে। সেসব গোছাতে গোছাতেই হঠাৎ পেছন থেকে তার হাতটা টেনে নিল তিহান। তোহার ছোট্ট হাতের মুঠোয় বড় সড়ো একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলো, দরজা আটকিয়ে দিয়ে যা। তিহান চলে যেতে দরজাটা আটকে দিয়ে হাতের চকলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয়ে যাওয়া কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস? হাতে এক বাটি ডালের বড়া আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়ে বাধ্য মেয়ের মতন পাশের ফ্ল্যাটে ছুটেছে তোহা। কলিং বেল চাপার আগেই একবার দরজা লক ঘোরাতেই তা খুলে গেল। ভ্রু কুচকাল তোহা। লোকটাকে একটু সাবধানে দরজাটাও লাগিয়ে রাখতে পারে না? নিজ শব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমে উঁকি দিল সে। তিহান রুমে নেই, হয়তো বারান্দায়, হয়তো না, সে বারান্দাতেই। হাস্যোজ্জ্বল কণ্ঠের কথাবার্তা এখন অবধি পাওয়া যাচ্ছে। হাতে বড়ার বাটিটা নিয়ে চুপচাপ তিহানের পিছে যেয়ে দাঁড়ালো সে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো তিহান। তিহান কিছু বলার আগেই তোহা হাতের বাটিটা সামনে বাড়িয়ে অভিমানী রুদ্ধ কণ্ঠে বলল, আপনার জন্য আম্মু পাঠিয়েছে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। ঠোঁটে হাসি রেখে 2 কদম এগিয়ে যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তে হকচকিয়ে গেল সে। চোখের অভিমানী ভাবটা সরে গিয়ে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ খেলা করছে। তিহান আরও একটু অগ্রসর হয়ে তার মাথার কাছের দেয়ালটায় এক হাত রেখে বাহু ডোরে আটকে দিতেই সে কম্পিত চাপা সরে পড়ল। কি করছেন? কেউ এসে পড়ল? তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আজ করতে যেও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে, উচ্ছ্বসিত স্বরে কারো নাম জিজ্ঞেস করছে লোকটা। কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকালো তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে
নিজের কানে নিয়ে বলল, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে, ততক্ষণে একটু নাম ভেবে দেখি, ভালো কিছু পেলেই জানাচ্ছি। পাশের কথাটা তোহার কানে এলো না, তবে 1 সেকেন্ডের পরেই তিহান আচ্ছা বলে ফোনটা রেখে দিল। ফোনটা পকেটে রেখে তোহার চোখে চোখ রাখলো তিহান। তোহা নিচে তাকাতে নিলেই তিহান এক হাতের তর্জনী দিয়ে তার থুতনির উপরে তুলে শীতল গলায় বলল, চোখ নামাবো না, তাকাও আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা, তবে তিহানের কথার অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখ জোড়ায় নিবদ্ধ হয়ে থেমে আছে তার দৃষ্টি। তার অনেকটা কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রেখেছে তিহান। নিজ থেকে বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনোই আসে না সে। তিহান শান্ত সাবলীল কণ্ঠে বলল, আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট, বড় ভাই হিসেবে খুবই মান্য করে আমাকে। তাই তখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকে জানিয়েছে। কারো প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনে হাসাটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কী রাখবে তা নেই, ওর প্রথম মেয়ের নাম নাকি আমাকেই রাখতে হবে। শুনলেই তো কথাটা অস্থির ধৈর্যহীন শোনাচ্ছিল ওর কণ্ঠ। এটুকু বলে থামলো তিহান। এটুকু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়, এবার বুঝতে পেরেছ? মিহিসরে উত্তর দিল তোহা। মুখটা একটুখানি এগিয়ে আনলো তিহান। প্রচণ্ড লজ্জায় তিহানের বাহু আঁকড়ে ধরে কাচুমচু হয়ে দাঁড়ালো তোহা। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে তিহানের। তোহা সারা মুখে চোখ বুলিয়ে গালে আস্ত করে হাত ছুঁয়ে আছন্ন কণ্ঠে সে বলল, তুমি আমার প্রণয় রাজ্যের সে বিধ্বংসী প্রণয়নী, যে কিনা মুহূর্তেই তার মায়া ভরা চাহনি দিয়ে আমার বুকে আটকে রাখা শান্ত শীতল প্রণয়টুকুকে ধ্বংসাত্মক করে তোলে। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করে যাচ্ছি প্রণয়িনী, শুধু তোমার জন্য। আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রণয় লীলায় নেমেছ। পায়ের কাছে একটা ছোট্ট লোমশ তুলে কালো সাদা বিড়াল ছানা, চোখে না পড়ায় ভুলবশত তার লেজে পা মারতেই সজোরে মিয়াও বলে চেঁচিয়ে বলে ওঠে বিড়াল ছানাটা। তার চেঁচানোর পর মুহূর্তে তোহাও চেঁচিয়ে ওঠে চিৎকার করে। তিহানের বাহু টেনে ধরে তাকে বেসামালভাবে টান দিতেই উল্টা পাল্টা কদমে অগোছালো হয়ে যায় তিহান। কোনো রকমে নিজেকে সামলে তোহার মাথায় হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা নাকি তোর? এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার শরীরটাও নেই তোর, যত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন? আমরা এত বড় আর শক্ত পায়ের পাড়া খেলে তো বাচ্চাটা মরেই যাবে। তোহার কথাগুলো বেমালুম তো আক্কা না করে বিড়াল ছানাটাকে সযত্নে কুলে তুলে নিল তিহান। বার কয়েক জোরে জোরে ম্যাও ম্যাও করে হঠাৎই শান্ত হয়ে গেল বিড়াল ছানাটা। নরম দেহটা গুটিয়ে তিহানের বুকের সাথে লেপ্টে রইল। মৃদু হাসল তিহান। প্রাণীদের একটু ভালোবাসা দিলেই মানুষকে আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম আচরণ করে বুঝে আসে না তার। এতটুকু ছানাকে দেখেও কারো মায়া হয়নি যে একটু রাস্তা থেকেও সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে যখন তখন গাড়ি এসে চাপা দিয়ে দিবে বাচ্চাটাকে। আস্তে করে হাতের তর্জনী দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোহার হাতে দিয়ে বলল, লেজটা মুছিয়ে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতোর ময়লা এগুলো। আলতো করে লেজটা মুছতে মুছতে খোঁচা মেরে বলল তোহা। তিহান শান্তভাবে উত্তর দিল, আরে বাবা, আমি কি ইচ্ছা করে পাড়া দিয়েছি নাকি? ভুলে লেগে গেছে। কি করবেন ওকে? ওখানেই রেখে যাবেন? তোহার প্রশ্নবিদ্ধ কণ্ঠের মাঝেও কোনো একটা আবদারের আভাস পেল তিহান। হাঁপ ছাড়ল সে। তারা দাঁড়িয়ে আছে বাড়ির গেটের বাইরে। এই ছুটির দিনেও তোহার কলেজে যেতে হচ্ছে। কলেজের বেতনের ডেট পার হয়ে গেছে, অথচ তোহা বেখেয়ালিতে তা ভুলে বসে আছে। তাই অফিস রুমে বলে আজ বেতন দিতে হবে, নয়তো আবার পরবর্তী মাসের পরীক্ষায় ঝামেলা হতে পারে। বেতন পরিশোধ না করলে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয় না কর্তৃপক্ষ। ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে কই যেন গিয়েছে, বিধায় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। বলেছে 10-20 মিনিটেই ফিরে আসবে। উনি ফিরে আসলেই তারা যাবে। তারা নেই কেন? এখন বাজে বেলা 11টা। অফিস রুম খোলা থাকে বিকেল 4টা পর্যন্ত। কিছুক্ষণ ভাবল তিহান, ছানাটাকে কি করা যায়? এতটুকুন বাচ্চা তো খাওয়া খুঁজেও খেতে পারবে না। উপায়ন্তর না পেয়ে তোহাকে নিয়ে আবারও গেটের ভেতর পা বাড়ালো তিহান।
বলল, আপাতত দারোয়ান চাচাকে বলে এখানটায় রেখে যায়, পরে কোনো একটা ব্যবস্থা করে দেবনে বলে তোহাকে ভেতরের গেটের এক কোণায় রাখলো তিহান। পাশে পাশে বসা দারোয়ান চাচার হাতে 100 টাকার একটা নোট খুঁজে দিয়ে বলল, আমি আসা পর্যন্ত খেয়াল রাখেন চাচা, কেউ যেন কিছু না করে। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসলো দারোয়ান চাচা। বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখে রাখুমনে, নিশ্চিতে যাও। ভদ্রতার হাসি হাসলো তিহান। বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গাড়ি চলে এসেছে। তোহার হাত থেকে রুমালটা নিয়ে হালকা ছেড়ে তা পকেটে ঢুকালো তিহান। অতঃপর তোহাকে নিয়ে বেরিয়ে এলো। পরিবেশটা আজকে কেমন যেন এক হয়ে, আকাশ কেমন গুমুট হয়ে আছে। মেঘ নেই, তবে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। আটকে থাকা ঘন কালো মেঘগুলো যেন স্বচ্ছ নীল আকাশ ফুরে বেরিয়ে আসতে চাইছে। নানা ঝামেলা পুড়িয়ে অবশেষে অফিস হেডের সাথে কথা বলে বেতনটা দিতে পেরেছে তিহান। সে একাই আসতো, কিন্তু এক জায়গায় তোহার সাইন লাগবে, সেজন্য তাকেও সাথে নিয়ে আসতে হয়েছে। কলেজ গেট পেরোতেই চটপটি ফুচকার গন্ধে মনটা ভালো হয়ে গেল। পর মুহূর্তেই তোহা ভাবল, তিহান কোশ্চিনকালেও তাকে এসব কিনে দেবে না। স্ট্রিট ফুডগুলোর প্রতি তার প্রচণ্ড অনীহা, নিজেও খায় না, তোহাকেও খেতে দেয় না। একটু আগেই তাকে এত গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলে বসে থাকার জন্য তুমুল ছেড়েছে তিহান। সুতরাং এখন আর তিহানের কাছে এসব খাওয়ার কথা বলার সাহস হলো না তার। ফলস্বরূপ গোমরা মুখে চুপচাপ তিহানের হাত আঁকড়ে ধরে এগিয়ে চলল সে। গাড়িতে বসিয়ে দেওয়ার সময় তার ভাব হয়ে থাকা মুখশ্রী চোখ এড়ালো না তিহানের। দাঁড়িয়ে দরজা আটকে দিয়ে জিজ্ঞাসা জানালায় হালকা ঝুঁকে সে বলল, বাবার কিছু ওষুধ কিনতে হবে তিহু, তুই একটু বস, আমি আসছি। মাথা কাত করে সম্মতি জানাতেই তার চোখের আড়াল হয়ে গেল তিহান। গাঢ় সবুজ ওড়নাটা ভালো মতো মাথায় টেনে নিয়ে আটসাট করে বসল তোহা। কিশোরী মনে অভিমানের বিন্দু কণা জমছে। তিহান তাকে এভাবে না বকলেও পারত, মানুষ তো ভুলে যেতেই পারে, তাই বলে বকতে হবে? অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। একটু মাথা এলিয়ে আরাম করার আগে তিহানের অনবরত ডাকে তন্দ্রা ঘরে মুহূর্তে বিচ্ছেদ ঘটল তার। ধরপড়িয়ে উঠে বসতেই তিহান ঠেস দিয়ে বলল, এতটুকু সময় ঘুমিয়ে গিয়ে পড়লি গাধি, ধুর, এগুলো পড়ে যাবে হাত থেকে, ধর এগুলো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিস্মিত নয়নে চোখ বড় বড় করে চেয়ে আছে তোহা। তিহানের এক হাতে ফুচকার প্লেট, আরেক হাতে চটপটির, আবার কোনো এর কাজটায় ভাঁজ করে বুকের সাথে ঠেস দেওয়া দুটো ঝালমুড়ির প্যাকেট। ফুচকার প্লেটের নিচে আঙুলের সাথে ঝুলছে একটা ভেলপুরির ভর্তি পলিথিন। তিহানের ঘাড়ে কপালে ঘাম চিকচিক করছে। তোহা দ্রুত হাত বাড়ালো। ফুচকার প্লেট আর ঝালমুড়ির গুলো হাতে নিতেই খুব সাবধানে গাড়ির সামনের অংশটায় চটপটির প্লেটটা রাখলো তিহান। নিজের সিটে বসে প্যাকেট থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে তোহার কোলের উপরে মাথা রাখতেই তোহা ভ্রুকুচকে বলল, আপনি কি পাগল তিহান ভাই, এত কিছু এনেছেন কেন? তিহান উত্তর দিল না। পকেটে কোনো রকমে ঢোকানোর বাবার জন্য কেনা ওষুধগুলো ভালো করে ঢুকিয়ে নিল। অতঃপর তোহার এক প্যাচ দিয়ে মাথায় জ্বালানো ওড়নার কাঁধে ছড়িয়ে রাখা অংশটা খুলে নিয়ে নিজের মুখ গলা ঘাড় মুছতে লাগলো সে। চোখে হালকা লজ্জা ভাব নিয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনি সব সময় এরকম পাগলামি করেন কেন? মুচকি হাসল তিহান। তোহার ওড়নাটা পুনরায় পরিয়ে দিয়ে বলল, তখন ওভাবে বকতে চাইনি আমি। বকেছেন তো, তীব্র অভিমান তোহার কণ্ঠে। কিছুক্ষণ চুপ থাকলো তিহান। ফুচকার প্লেট হাতে ধরে রেখেও খাচ্ছে না তোহা। হতাশ শ্বাস ছাড়ল তিহান। একটা ফুচকা হাতে তুলে তোহার মুখের সামনে ধরে গলা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলল, অভিমানের পাল্লাটি কি বেশি ভারী? একটু খেলে। এটুকু বলতে ফুচকাটা নিজের মুখে পুরে নিল তোহা। কোলের উপর রাখা কোল্ড ড্রিঙ্কের বোতলটা তিহানের সামনে এগিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল, এটা আপনি খান, ঘেমে গেছেন, খেলে ভালো লাগবে। ঠোঁটে প্রসারিত করে হাসল তিহান। এখন শান্তি লাগছে তার। বুকের উপরের ভারী পাথরটা যেন নেমে গেছে এক সেকেন্ডই। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। এখন প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান দেয়নি অবশ্য, তবুও আকাশ
কালো হয়ে যাওয়ায় চারদিকে অনেকটা অন্ধকারই নেমে এসেছে। কালামানির হতদন্ত ডাকে ছুটে এসেছে তোহা। সে আসতেই আফিয়া কোনো ভূমিকা না করে সরাসরি তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে অনুরোধের স্বরে বলল, তিহান ভাই সেই বিকেল থেকে বৃষ্টিতে ভিজেছে। আমি এতবার মানা করলাম তবুও ছাদে ছুটল। জানিসই তো কত একরোখা জেদি স্বভাবেরও। এত ভিজলো আর সুখ করবে। তুই একটু যেয়ে ডেকে আন না মা, তোর কথা ফেলতে পারবে না। খানিকটা লজ্জা পেল তোহা। হাতের ছাতাটা খুলে বলল, যাচ্ছি খালামণি। অবিরাম পানি পড়ার রিনিঝিনি শব্দ ছাদের মেঝেতে যেন অবিশ্রাম জল নৃত্য চলছে। স্নিগ্ধ স্নিগ্ধ ঘ্রাণ প্রকৃতি জুড়ে। আকাশের আবছায়া নীলাভ আলোয় দেখা যাচ্ছে চারিপাশ হিমশীতল ঠান্ডা পরিবেশ। একটা চিরচেনা মেইলি ঘ্রাণ নাকে ঠেকতেই এতক্ষণ এক দৃষ্টিতে মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখ জোড়া ধরে তাকালো তিহান। তোহাকে দেখে আবারও নিরুদ্বেগভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এই প্রথম না, বিগত 1.5 ঘন্টায় প্রায় 5 বার এসে গেছে তোহা। সে ছুঁয়ে দিতে নিলেই হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর ভুল করলো না তিহান। তার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘ্রাণ অনুভব করা যায়? ভ্রুকুচকে চেয়ে আছে তোহা। ছাতাতে তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির ছাট এসে প্রায় ভিজিয়েই দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নয়, সম্পূর্ণ উন্মুক্ত বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরও বেড়ে গেছে পুরুষালী দেহের। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডা কাপা গলায় বলে ওঠে, তিহান ভাই, আপনাকে খালামণি নিচে যেতে বলেছে, রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে, তুমি সত্যি এসেছো? কী সব বলছেন? আর এভাবে বসে আছেন কেন? উল্টে পড়ে যাবেন তো। নামুন। হাঁপ ছেড়ে নেমে আসলো তিহান। হালকা লাফে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে হাত ধরে তাকে কাছে টেনে নিল তিহান। শিউরে উঠল তোহা। তোহা আরও অবাক করে দিয়ে হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরত্বে ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তে ঝমঝম বৃষ্টির আদলে আলিঙ্গনে কাক ভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল, তিহান। সম্বোধনটা সম্পূর্ণ শেষ করার আগেই তার ঠোঁটে এক আঙুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতিতে খেলে গেল তোহার মুখ জোরে। মুখটা কিঞ্চিত এগিয়ে আনলো তিহান। তোহার ঠোঁট মৃদু স্লাইড করে বলল, তিহান। শুধু এই নামে ডাকা যায় না? আগে পেছে কোনো কিছু নেই, শুধুই তিহান। তোমার তিহান। তোমার তিহান কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল তোহার। কেমন যেন লাগছে, অসাড় হয়ে আসছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাই হারিয়ে ফেলেছে সে। মুখ নাড়িয়ে কিছু বলার শক্তিটাও হঠাৎ হ্রাস পেয়েছে। মাথায় জর্জেটের লাল রঙের ওড়না জড়ানো ছিল তোহার। এখন তা লেপটে গেছে আষ্টে পিষ্টে। তীব্র ঘোর লেগেছে তিহানে। লাল ওড়না একদম বউ লাগছে তিহানকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অত্যন্ত তার তো নিজেকে সামলানো উচিত। সে কেন এতটা বেপরোয়া হচ্ছে? জোরে একটা শ্বাস ছাড়ল তিহান। তোহার কামড়ে হাত রাখতে যেও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল সে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এটাকেই বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যাওয়া একটু সহজ হয়ে এলো তোহা নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেয়ে নিজেও রেলিংয়ে 2 হাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়ালো। বলল, কি হয়েছে আপনার জন্য? তিহান মাথা নিচু করে হাসল। অযথা ভেজা চুলগুলো ঝেড়ে ফেলল। কিছু হয়নি। তুমি রাগ করলে? না বলে কিছুক্ষণ চুপ থাকলো তোহা। তারপর বলল, আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসল। হুট করে তোহার পিছনের দাঁড়িয়ে তার এক হাতের উপর হাত রাখতেই দ্বিতীয়বারের মতন শিউরে উঠল তোহা। তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করে তোহার সামনে মেলে ধরতে বজ্রপাতের আলোর ঝলকানিতে স্পষ্ট নিজের 10-11 বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে এলো তার। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে, যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলে কি সে এত কিছু পাওয়ার যোগ্য?
তিহান তার কাঁধে থুতনি ঠেকালো। ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগ থাকা শুরু হয়েছে তখন থেকে এই ছবিটার স্থান এখানে। মাঝে মধ্যে মানিব্যাগটা বদলালেও ছবিটা সঠিক জায়গায় রাখতে কখনোই ভুলিনি আমি। তোহার নির্বাক নিশ্চুপ ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবার পানি পড়ছে, কিন্তু সেটা এক রত্তিও ভিজছে না, কারণ সেটা খুব যত্নে ল্যামিনেটিং করা। মানিব্যাগের সেই ছবি রাখার নিখুঁত জায়গাটাও ছবিটাকে ল্যামিনেটিং করে তারপর রেখেছে তিহান। কেউ যদি দেখে ফেলে, এত বছরে তুমিই দেখতে পাওনি, অন্য কেউ কেমনে দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা গরম হয়ে আছে তিহানের। তারপর প্রশস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহা সেই উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নেয় তোহা, থেমে থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারে না বৃষ্টিকন্যা, কিন্তু ছবিতে চুমু খেতে তো কোনো বারণ নেই। তাই যখনই প্রেম তৃষ্ণাটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন এই ছবিতে ঠোঁট ছুঁয়ে নিজের তৃষ্ণা মিটে। নিজেকে নিজেই বুঝতেই যে তুমি আমার, তুমি আমার, তুমি শুধুই আমার।